ওয়েলকাম টু মাই চ্যানেল সায়েন্স উইথ নেচার। এখানে দেখো নেচারের সঙ্গে তাল মিলিয়ে আমাদের যে শিক্ষাটা, এখানে এই চ্যানেলে তোমরা যেটা পাবে প্রাকৃতিক যে প্রকৃতিতে যেসব পশু পাখি যেগুলো আছে, কীটপতঙ্গ, তাদের চলাফেরা, তাদের খাদ্যাভ্যাস কীরকম, সেই সব ভিডিও যেমন এখানে আপলোড করা হয়, সেই সঙ্গে সঙ্গে তোমাদের যে স্কুলের যে শিক্ষাটা, সেখানকার যে সিলেবাস, তাই সেখানকার যে বইটই, সেই বইয়ের সিলেবাস অনুযায়ী পড়ানো এখানে, আর সেই সব মানে সেখান থেকে প্রশ্ন উত্তর আলোচনা এখানে করা হয়। ঠিক আছে, তোমরা যারা নতুন তারা চ্যানেলে গিয়ে সেগুলো দেখে নিতে পারো। যারা তোমরা ছাত্র আছো, তোমাদের যদি পছন্দ হয় যে মানে প্রকৃতিক যেসব এগুলো আছে পশু পাখি, তাদের সম্বন্ধে জানতে, তাদের ভিডিওগুলো সেইগুলো, তাদের খাদ্যাভ্যাস এগুলো দেখতে ইচ্ছা যদি কারোর থাকে, তাহলে এখানে গিয়ে চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো। আর শুধু যদি পড়াশোনার বিষয়ে দেখতে চাও তাহলে তো সেটাও দেখতে পারো। ঠিক আছে, তাহলে আর আজকের যে বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব আমরা, সেটা দেখো মূলের ধারণা। বুঝতেই পারছো, সেখানে যেসব তোমাদের আজকে যে বইয়েরটা নিয়ে আলোচনা করবো সেটা হলো ছায়া প্রকাশনী যে বইটা। অনেকের কাছে এই বইটা আছে, আবার কেউ কেউ এই বইটা নাও কিনে থাকতে পারো। যারা কাছে নেই, তাই এখানে আমি একটা যে প্রশ্নগুলো আলোচনা করব সেগুলো দেখিয়ে দেবো, তোমরা সেটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো, কারণ এগুলো তোমাদেরও প্রয়োজন হবে। দুয়ারি গাঙ্গুলি মাইতি এই বইয়ের ছায়া প্রকাশনী থেকে বার হয় এই বইটা। চলো চলো তাহলে দেখে নাও কোন কোন প্রশ্ন, মানে 1 নম্বরের যে প্রশ্নগুলো আছে সেইগুলো নিয়ে আজকে আলোচনা করব। দেখো, এইটা তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। এই হচ্ছে প্রশ্ন 1-এর এ আর বি। ঠিক আছে, এ আর বি এই প্রশ্নগুলো নিয়ে আজকে আলোচনা করব। ঠিক আছে, স্ক্রিনশট তোমরা নিয়ে নিতে পারো, দেখিয়ে দিচ্ছি। দেখো, এখানে এই প্রশ্নগুলো হচ্ছে আজকে আলোচনার বিষয়। ঠিক আছে, তাহলে চলো আলোচনা শুরু করা যাক। দেখো, প্রথম যে প্রশ্নটা আছে, আর যাদের কাছে বই আছে তারা বইটা খুলে দেখতে পারো, আর যাদের কাছে তো এই বইটা নেই তারা তো পাবে না। ওই প্রশ্নগুলো স্ক্রিনশটটা নিয়ে নিও, ভিডিও দেখার সঙ্গে পজ করে স্ক্রিনশটটা নিয়ে নিও, তারপরে দেখবে। দেখো, প্রথম যে প্রশ্নটা আছে, প্রথম প্রশ্নটা বলেছে কোনটিতে অণুর সংখ্যা সবচেয়ে বেশি। প্রথমে প্রশ্নটা হচ্ছে এর দাগে এমসিকিউ, 4টে এমসিকিউ, সেটা আগে করি, তারপরে বিদ্যাগেরটা করব। যে প্রথম প্রশ্ন হচ্ছে কোনটিতে অণুর সংখ্যা সবচেয়ে বেশি, কোনটিতে অণুর সংখ্যা। তাহলে এটা বার করতে গেলে আমাকে কি দেখতে হবে? আগে আমাকে বার করতে হবে হচ্ছে প্রতিটা, এই বলেছে 1 গ্রাম কার্বন ডাইঅক্সাইড, 1 গ্রাম নাইট্রোজেন, 1 গ্রাম হাইড্রোজেন, 1 গ্রাম CH4 মানে হচ্ছে মিথেন। এবারে দেখো, এই যেসব যৌগগুলো আছে এই যৌগগুলোর আগে আমাকে বার করতে হবে গ্রাম আণবিক ভর। আণবিক ভরের কোনো একক হয় না, গ্রাম আণবিক ভরের একক হলো গ্রাম। ঠিক আছে, যেহেতু এখানে 1 গ্রাম প্রতিটা ক্ষেত্রে গ্রাম দেওয়া আছে, সেই জন্য আমি গ্রাম আণবিক ভরটা বার করছি। ঠিক আছে, তাই গ্রাম আণবিক ভরটা আগে বার করে নিতে হবে। সেটা বার করার নিয়ম কি, চলো এবার দেখে নেওয়া যায়। নিয়মটা হলো, সেটা বার করার নিয়ম হলো, দেখে নাও, প্রতিটা ধরো একটা উদাহরণ দিয়ে বলি, কার্বন ডাইঅক্সাইড। ঠিক আছে, এই কার্বন ডাইঅক্সাইডে গ্রাম আণবিক বার করতে গেলে কার্বন ডাইঅক্সাইড কী পরমাণু দিয়ে তৈরি? দেখো, কার্বন আর অক্সিজেন। এবার কটা কার্বন আছে? কার্বন দেখো একটা আছে। আর ওই কার্বনের কী জানতে হবে? পারমাণবিক ভর জানতে হবে, পারমাণবিক ভর। ঠিক আছে, পারমাণবিক ভর, অক্সিজেনের পারমাণবিক ভর, প্রত্যেকটা মৌলের পরমাণুর পারমাণবিক ভর জানতে হবে। এই কার্বনের পারমাণবিক ভর হলো 12, অক্সিজেনের 16। যেহেতু অক্সিজেন দুটো, তাই 2 × 16 মানে 16 2 32, আর এর 12 যোগ করলে টোটাল কার্বন ডাইঅক্সাইডের যে গ্রাম আণবিক ভর হয়ে যাবে 44। ঠিক আছে, যেহেতু গ্রাম আণবিক সেজন্য গ্রাম, না হলে আণবিক ভরের কোনো একক থাকে না। বোঝা গেল? তাহলে 44 গ্রাম হলো গ্রাম আণবিক ভর, কার্বন ডাইঅক্সাইডের গ্রাম আণবিক ভর। বোঝা গেল? এইভাবে অন্যান্য যে মৌলগুলো আছে, নাইট্রোজেনের গ্রাম আণবিক ভর, নাইট্রোজেনের পারমাণবিক ভর 14, তাই 2 নাইট্রোজেন 2 × 14। তারপর হাইড্রোজেনের ক্ষেত্রে হাইড্রোজেনের পারমাণবিক ভর 1, 2 × 1, 2 গ্রাম। ঠিক আছে, আর মিথেনের ক্ষেত্রে কার্বন 12, হাইড্রোজেনের 1, 1 × 4 4 16, তাহলে হলো 16 গ্রাম। ঠিক আছে, এবারে দেখো, এই যে কার্বন, নাইট্রোজেন, হাইড্রোজেন, অক্সিজেন, মৌল তো আমাদের আছে কটা? 118টা মৌল আছে। তাহলে অতগুলো মৌলর কি জানতে হবে পারমাণবিক ভর? না, অতগুলো মনে রাখাও সম্ভব নয়, আর তোমাদের 9-এর জন্য বা 10-এর জন্য অতগুলো জানার প্রয়োজন নেই। 30টার মতো জানলে হয়। সেইগুলো তোমরা যদি কোথাও পেয়ে থাকো 30টা, সেটা তো ভালো। আর যদি না জানো, আমাদের এই চ্যানেলে ভিডিও দেওয়া আছে, শর্টস ভিডিও, সেখানে পরপর পারমাণবিক ভর অনুযায়ী
তাদের মৌল বা পরমাণু ভর দেওয়া আছে, ওইগুলো করলে হয়ে যাবে তোমাদের পরীক্ষার জন্য। ঠিক আছে, ওগুলো যদি তোমার মুখস্থ করে রাখো তাহলে হয়ে যাবে। এবার চলো তাহলে দেখে নেওয়া যাক। এবার পরের স্টেপে আমরা কী করবো, আণবিক ভর তো বার করলাম, আণবিক ভর। এবার যেটা করব, ওই আমরা একটা আছে, ধর্ম আছে, সেটা কি, যে গ্রামাণবিক ভর, প্রতিটা মৌল বা যৌগের তার যা গ্রামাণবিক ভর, সেই গ্রামাণবিক ভরে অণুর সংখ্যা থাকে অ্যাভোগাড্রো সংখ্যক অণু। ঠিক আছে, তার মানে 44 কার্বন ডাইঅক্সাইড যদি উদাহরণ দিয়ে বলি, কার্বন ডাইঅক্সাইডের গ্রামাণবিক ভর 44 গ্রাম, তাহলে ওই 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইডের মধ্যে অণুর সংখ্যা থাকবে হচ্ছে অ্যাভোগাড্রো সংখ্যক। ওই রকম নাইট্রোজেনের গ্রামাণবিক ভর 28 গ্রাম, তাহলে নাইট্রোজেনের 28 গ্রামে ওই অ্যাভোগাড্রো সংখ্যক অণু থাকবে প্রতিটার ক্ষেত্রে। তার যা গ্রামাণবিক ভর, সেই গ্রামাণবিক ভরে অণুটা ও ততটা প্রত্যেকের ক্ষেত্রে একই হবে। ঠিক আছে, তাহলে কিন্তু এখানে বলেছে 1 গ্রামে কতটা অণু আছে সেটাই বার করতে হবে প্রতিটার ক্ষেত্রে, কার ক্ষেত্রে বেশি আছে, এটাই হচ্ছে আমাদের প্রশ্ন। তাহলে 44 গ্রামে যদি অণুর সংখ্যা কার্বন ডাইঅক্সাইডের ক্ষেত্রে অ্যাভোগাড্রো সংখ্যক হয়, সেটা হলো 6.022 × 10⁻23। অত বড় সংখ্যাটা না লিখে অ্যাভোগাড্রো সংখ্যককে একটা সংখ্যা দিয়ে, মানে একটা চিহ্ন দিয়ে প্রকাশ করা হয়, নাইট্রোজেন দিয়ে N আর পাশে A, এভাবে প্রকাশ করা হয় Na। তাহলে এইভাবে সংক্ষেপে Na লিখলাম, কারণ যেহেতু অত বড়টা আমাদের প্রয়োজন নেই, সেই জন্য Na লিখে দিলাম। এবারে 1 গ্রাম কার্বন ডাইঅক্সাইডে অণুর সংখ্যা কত, সেটা Na/44। ঠিক আছে, এইভাবে প্রতিটার ক্ষেত্রে আমরা বার করব। দেখো, প্রতিটা হচ্ছে 28 গ্রাম নাইট্রোজেনে N যদি Na হয়, তাহলে 1 গ্রাম নাইট্রোজেনে কত হবে, Na/28। এইরকম 2 গ্রাম হাইড্রোজেনে হচ্ছে অণুর সংখ্যা Na, মানে অ্যাভোগাড্রো সংখ্যক, তাহলে 1 গ্রাম হাইড্রোজেনে কত, Na/2। এইভাবে 16 গ্রাম মিথেনে অণুর সংখ্যা হচ্ছে Na, তাহলে 1 গ্রাম মিথেনে অণুর সংখ্যা হচ্ছে Na/6। এবারে দেখো, এই Na/44, Na/28, Na/2, Na/16, এটার মধ্যে কে বড়? এই যে এটা একটা ভগ্নাংশ, তো তাহলে এর মধ্যে কে বড়? ভগ্নাংশের উপরে দেখো প্রত্যেকটা একই আছে, উপরে Na অ্যাভোগাড্রো সংখ্যা, নিচেরটা এবারে যার সব থেকে ছোটো, সেটাই তো সেই ভগ্নাংশটা সব থেকে তো বড়ো হয়, আমরা জানি। মানে যার উপরে মানে লবটা একই থাকলে আর নিচে যার ছোটো হবে, সেই হওয়ার সব থেকে বড়ো হয়। ঠিক আছে, তাহলে তাহলে এখানে কার সব থেকে ছোটো আছে, হাইড্রোজেনের ক্ষেত্রে 1 গ্রাম হাইড্রোজেনের অণুর সংখ্যা কত, Na/2। তাহলে এর ক্ষেত্রে তাহলে কি বলেছে, এখানে প্রশ্নটা করেছিল কোনটিতে সবচেয়ে অণুর সংখ্যা বেশি, তাহলে বেশি কোনটিতে, 1 গ্রাম হাইড্রোজেনের সবচেয়ে অণুর সংখ্যাটা বেশি হবে। তাহলে এখানে উত্তরটা কোনটা হবে, উত্তরটা হবে সিদ্ধা। এবারে তোমরা প্রশ্ন করতে পারো, স্যার 1 নম্বর অঙ্ক এতগুলো করে দেখাতে হবে, এগুলো কেন করবে, তোমাদের তো শুধু টিক মারা কর। এইগুলো তো তোমাদের রাফে করা, রাফে এত লিখে করার প্রয়োজন নেই, তখন তো শর্টে আমাদের এগুলো তোমাদের বোঝানোর জন্য এগুলো বলা, তখন তো রাফে শর্টে ওগুলো করবে, তাই না, ছোটো করে বা বার করে দেখে নিতে হবে। সেটুকু তো রাফে করতেই হবে, তার জন্য যতটুকু সময়, যে যত তাড়াতাড়ি করতে পারবে সে তত তাড়াতাড়ি করতে পারবে। ঠিক আছে, এই যে ব্যাপার। এবার চলো পরবর্তী যে অঙ্কটা আছে, পরবর্তী অঙ্কটা বলেছে যে কোনটিতে পরমাণুর সংখ্যা সবচেয়ে বেশি। সেখানে 18 গ্রাম জল আছে একটা, আর 18 গ্রাম অক্সিজেন, 18 গ্রাম কার্বন ডাইঅক্সাইড, আর 18 গ্রাম মিথেন। এটা একই রকমভাবে সেই আগে যে অঙ্কটা করলাম ওইভাবে এটাও বার করবো। গ্রামাণবিক ভর প্রত্যেকটা, জলের গ্রামাণবিক ভর কত, হাইড্রোজেনের যেহেতু পারমাণবিক ভর 2 আর 1, তাহলে 1 × 2 2 হলো, যেহেতু দুটো হাইড্রোজেন 2, আগের নিয়মে একদম সেই রকমের বার করেছি। দেখো, তাহলে 18 গ্রাম, অক্সিজেনে তো বার করে রেখেছি 32 গ্রাম, কার্বন ডাইঅক্সাইড 44 গ্রাম উপরে করে সেখানে আর দেখালাম না, আর মিথেন CH4 মিথেনের তো করে রেখেছি, সেটা এখানে দেখালাম না, তাই 16 গ্রাম। ঠিক আছে, এবার তাহলে 18 গ্রাম জলে অণুর সংখ্যা কত, Na হবে, কিন্তু এখানে কী বলেছে, পরমাণুর সংখ্যা, সেটা বার করতে গেলে আগে অণুর সংখ্যাটা বার করে নিতে হবে। এটা একটু আলাদা, দেখে নাও কীভাবে করছি আমরা। তাহলে 18 গ্রামে জানতে চেয়েছে কত পরমাণুর সংখ্যা, আগে অণুর সংখ্যা দেখি। 18 গ্রাম জলে অণুর সংখ্যাটা Na, আর 32 গ্রাম অক্সিজেনে অণুর সংখ্যা Na, তাহলে 18 গ্রাম অক্সিজেনের অণুর সংখ্যা কত হবে, Na/18, Na/32 × 18, তাই তো, এটাই হবে 32 × 18। চলো পরবর্তী যেটা একইভাবে যেটা আমরা পাবো, 18 গ্রাম কার্বন ডাইঅক্সাইডে অণুর সংখ্যা, আর ওগুলো আর বিস্তারিত লিখছি না, তাহলে কত হবে, Na/44 × 18 এত, আর 18 গ্রাম মিথেনে অণুর সংখ্যা হবে Na/16 × 18। ঠিক আছে, এটাই হবে। তাহলে এবারে দেখো, এটা অণুর সংখ্যা পেলাম, এবার পরমাণুর সংখ্যা কী করে পাবো, কী করে বার করতে হয় সেটা দেখে নাও। দেখো, একটা জলের অণুতে H2O, একটা জলের অণুতে কটা পরমাণু থাকে, হাইড্রোজেন কটা আছে, দেখো হাইড্রোজেন 2টো আছে, অক্সিজেন কটা 3টে, তাহলে মোট কটা হলো, মোট 3টে। তাহলে একটা হাইড্রোজেন অণুতে 3টে পরমাণু থাকে। আবার অক্সিজেনের ক্ষেত্রে দেখো,
অক্সিজেনের ক্ষেত্রে O2 মানে অক্সিজেন দুটো, তাহলে অক্সিজেনের একটা অণুতে দুটো পরমাণু। কার্বন ডাইঅক্সাইডের ক্ষেত্রে দেখো একটা কার্বন দুটো অক্সিজেন, তাহলে তিনটে। কার্বন ডাইঅক্সাইডের একটা অণুতে তিনটে পরমাণু। আর মিথেনের ক্ষেত্রে দেখো চারটে হাইড্রোজেন আর একটা কার্বন, তাহলে পাঁচটা পরমাণু। তাহলে একটা অণুতে পাঁচটা, কিন্তু আর যেসব অণুর সংখ্যাগুলো পেলাম অতগুলো অণুতে তাহলে কটা, সেটাই বার করলে আমার তাহলে অত গ্রামে কতগুলো পরমাণু আছে বের করে বা বার করা যাবে, তাই তো? সেটাই আমরা করব। সেটা আমি এখানে প্রথমে লিখে নিলাম যে একটা হাইড্রোজেন, অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড ও মিথেন অণুতে পরমাণুর সংখ্যা যথাক্রমে এইগুলো তিনটে, দুটো, তিনটে, পাঁচটা। তাহলে 18 গ্রাম জলে অণুর সংখ্যা তো আগে পেয়ে গেছি কত, এত সংখ্যক, 3 মানে এন এ সংখ্যক ছিল, তাই তো? 18 গ্রাম জলে অণুর সংখ্যা ছিল এনএ। তাহলে আর একটা অণুতে পরমাণুর সংখ্যা কত, তিনটে, তাহলে এন এর সংখ্যা অণুর পরমাণুর কত, 3 হয়ে যাবে। তা 3 NaT, এটা হয়ে গেল। এবার 18 গ্রাম অক্সিজেনের অণুর সংখ্যা আমরা কত পেয়েছিলাম, Na/32 × 18 পেয়েছিলাম। আর যেহেতু একটা অণুতে দুটো অক্সিজেন, দুটো পরমাণু আছে, মোট পরমাণুর সংখ্যা দুটো, তাহলে অতগুলো অণুতে এই Na/32 এতগুলো অণুতে কত, 2 গুণ আমার প্রত্যেকের সঙ্গে এইগুলো গুণ হয়ে যাবে, 3, 2, 3 প্রতিটার ক্ষেত্রে যার যেটা প্রয়োজন তার ক্ষেত্রে গুণ হয়ে যাবে, তাই তো? অক্সিজেনের ক্ষেত্রে 2 গুণ হবে, গুণ করলে দেখো এটা থাকবে। আর 18 গ্রাম কার্বন ডাইঅক্সাইডের অনুসংখ্যার সঙ্গে 3 গুণ হবে, যেহেতু 3টে পরমাণু, তাহলে 3 গুণ হয়ে গেল। তারপরে 18 গ্রাম মিথেনে তাহলে পরমাণুর সংখ্যা কত, 5 গুণ হয়ে যাবে। অনুসংখ্যা ছিল Na/16 × 18, এতগুলো অণুতে যদি এতগুলো অণুতে এত তার অনুসংখ্যা এত, একটা অণুতে যদি 5টা থাকে তাহলে এতগুলো অণুতে কটা হলো, তাহলে 5 × গুণ হয়ে যাবে, আগের মতো একই রকম। এটাই হলো, তাহলে পরমাণুর সংখ্যাগুলো আমরা পেয়ে গেলাম। এবার এগুলোর মধ্যে আমাকে দেখতে হবে কে বড়, সবচেয়ে বেশি কোনটা, তাই তো? এই ভগ্নাংশগুলোর মধ্যে সবচেয়ে বেশি, সেটা বিচার করবো কী করে, দেখো সহজে বিচার এইভাবে করব। দেখো না এবারে কীভাবে করতে হয়, তাড়াতাড়ি করার জন্য কীভাবে করবে। প্রথমে দেখো এটা কাটাকাটি করে নিয়েছি, এটা কাটাকাটি করলে দেখো কী হয়, যে Na/16 Na/16 × 18, তাই তো? Na × 18/16। এবার এইরকম কোনটাতে আছে দেখো, Na/16 × 18 এইটা আছে, তাহলে এই দুটোর মধ্যে কে বড় কে ছোটো আগে দেখে নিই। এইটার মধ্যে কে বড়, কার সবচেয়ে বেশি, দেখো এখানে কী আছে, লবে 5 গুণ আছে, কিন্তু ওখানে কোনো গুণ নেই, ওখানে বাদ বাকিটা একই আছে কিন্তু লবে কিছু গুণ, তাহলে নিশ্চয়ই এটা বড়, এর সঙ্গে 5 গুণ, ওটা যা তার 5 গুণ এটা, তাহলে এটা এটার মধ্যে বিচার হয়ে গেল এ বড়। ব্যাস এইটুকু পেয়ে গেলাম, তাহলে এইটা বাদ চলে গেল। এবারে দেখব এটার ক্ষেত্রে দেখো এর সঙ্গে 3 গুণ, এর সঙ্গেও 3 গুণ আছে। এবারে এটাকে একটু সাজিয়ে নিই, এটাকে যদি 3 NAটাকে একটু সাজিয়ে নিই, দেখো 3 Na, Na, আর ওইদিকে আছে কি এইটা 3Na/44 × 18, 3Na/44 × 18। 3 যদি আমি এরকম করে নিই, এখানে 18 মিল করার জন্য নিচে 18, তাহলে এখানে 18 হবে। তাহলে দেখো 3Na/18, উপরে লবটা একই, এরও একই। আর হরটা কার বড়, দেখো এর বড় এর ছোটো, তাহলে নিশ্চয়ই ওর থেকে এ বড়, এটা তাহলে বড়। তাহলে যেহেতু হর যা বড় হবে, লব একই, হর বড় হলে সেটাই বড়, হর যা ছোটো হবে সেটাই বড় হয়। তাহলে এই দুটোর মধ্যে বড় পেয়ে গেলাম এইটা। তাহলে এইটা আর এইটার মধ্যে বিচার করব, এইটা আর এইটার মধ্যে বিচার করব, এইটা আর এইটার মধ্যে আমরা বিচার করব কে বড় কে ছোট, ঠিক আছে? এবার দেখো সেইটা বিচার করতে গেলে আমাকে কি করতে হবে, এটা 18 ঠিক আছে, মিলে গেছে, ঠিক আছে? এবারে দেখো যেটা আমরা করব, আচ্ছা এটা আছে 16, এটাকে একটু আমরা যদি কাটাকাটি করে নিই, এবার দেখো এই 3 দিয়ে এটা কেটে নিচ্ছি, এটা কেটে নিচ্ছি, দেখো কী আসে, 3 × 6 = 18, 6 হলো, ঠিক আছে? আর এটা তাহলে Na/18, Na/18 না, Na × 18 আছে, আর নিচে আছে 6, নিচে 6, আর এখানে কি আছে 5Na × 18, নিচে আছে 16। তাহলে আমি যদি লবটাকে এখানে একই করে নিচ্ছি আগে, তাহলে কে বড় কে ছোটো বুঝতে পারবো। লবটা এই করতে গেলে তার উপরে 5 দিয়ে গুণ করতে হবে, এখানে Na18 আছে, 5 দিয়ে গুণ, 5 দিয়ে এখানে গুণ করছি, তাহলে এখানে গুণ করলে কত হবে, 5 দিয়ে হয়ে যাবে, হরে কত থাকবে, হরে হয়ে যাবে 30, আর লবে একই, হরে 30, তাহলে হরে কার বেশি আছে, এর বেশি, এর কম আছে, তাহলে এইটাই বড়, তাই তো? পেয়ে গেলাম এটা বড়, তাহলে কোনটা বড় পেয়ে গেলাম, মানে 18 গ্রাম মিথেনের যে পরমাণু সংখ্যাটা এটা বেশি আছে, ঠিক আছে? তাহলে উত্তরটা কী হবে, 18 গ্রাম মিথেনের পরমাণু সংখ্যা সবচেয়ে বেশি, তাহলে উত্তরটা হয়ে যাবে ডির দাগ, ঠিক আছে? উত্তরটা হবে ডি। বুঝতে পেরেছো নিশ্চয়ই? বেশ, এবারে চলো পরবর্তী যে অঙ্কটা আছে। পরবর্তী অঙ্কটাতে বলেছি এসটিপিতে একটি গ্যাসের
44.8 লিটার আয়তনের 44.8 লিটার আয়তনের ভর 56 গ্রাম, তাহলে গ্যাসটির সংকেত কী হবে? তাহলে চারটে অপশান দেওয়া আছে, কোনটা হবে? নাইট্রোজেন, না N2 CO2, NH3, না O2। ঠিক আছে, চলো কীভাবে করব। এখানেও সেই একই নিয়ম। এখানে আমাকে এখানে বার করতে হবে কি আণবিক ভরটা আগে, ওই গ্রাম আণবিক ভর প্রত্যেকটা প্রথমে বার করব। তারপরে কী করব বলছি। প্রথমে বার করবে কি গ্রাম আণবিক ভর। দেখো গ্রাম আণবিক ভরটা প্রত্যেকটা নাইট্রোজেনতে বার করে রেখেছি আগে, কার্বন ডাইঅক্সাইড, অ্যামোনিয়ারও বার করে রেখেছি। অ্যামোনিয়াটা করে নেই, সেটা এখানে বার করে দেখালাম। নাইট্রোজেন 16, নাইট্রোজেনের পারমাণবিক ভার 14, আর হাইড্রোজেন 1, আর 3টে আছে, তাই 1 × 3 মানে 3, 14 + 3 মানে 17 গ্রাম হয়ে গেল, আর অক্সিজেনের 32 গ্রাম। ঠিক আছে, এবারে দেখো, এবারে এখানে কি বলছে আয়তন, ওখানে কত গ্রামে কতটা অনুসরণ, কিন্তু এখানে বলেছে আয়তন যে আমরা জানি কি জানি আমরা, দেখো যে 22.4 লিটার আয়তনের যে কোনো গ্যাসে 22.4 লিটার আয়তনের যে কোনো গ্যাসের যে ভরটা সেটা কি হয়, গ্রাম আণবিক ভর যত সেটাই তত গ্রাম হয়। তাহলে 22.4, তাহলে 22.4 লিটার আয়তনের নাইট্রোজেনের ভর কত হবে? 28 গ্রাম। আবার 22.4 লিটার আয়তনে কার্বন ডাইঅক্সাইডের ভর কত হবে? 44 গ্রাম। আর অ্যামোনিয়ার ভর কত হবে? 17 গ্রাম। আর 22.4 লিটার আয়তনে অক্সিজেন ভর হবে 32 গ্রাম। বোঝা গেল? যে কোনো গ্যাসের ভর কত হবে, তার যে আণবিক ভর সেটাই 22.4 লিটার আয়তনের। কিন্তু এখানে বলেছে কত? 44.8 লিটার আয়তনের ভর 56 গ্রাম কার? সেটা আমি যদি 22 অত হয়, তাহলে সেটা আমরা 44-এ কত হয় প্রত্যেকের ক্ষেত্রে বার করব। ঠিক আছে, তাহলে প্রথমে দেখো আমরা আছে নাইট্রোজেন, তাহলে প্রথমে 22.4 লিটার নাইট্রোজেনের ভর হলো 28 গ্রাম, তাই তো? 28 গ্রাম, সেটা আমরা লিখলাম। তাহলে 44.8 লিটার নাইট্রোজেনের ভর কত হবে? 28/22.4 × 44.8, তাই তো? তাহলে এই দুটো কাটাকাটি করলে কী হবে? 2 56, দেখো প্রথমেই 56টা পেয়ে গেলাম। তাহলে এই দেখলাম 44.4 লিটার নাইট্রোজেনের ভর হলো 56 গ্রাম। তাহলে গ্যাসটার আমাদের সংকেতটা কী হবে? সংকেতটা হচ্ছে ওই নাইট্রোজেনই হবে, মানে N2 যেটা দেওয়া আছে আমাদের। সেক্ষেত্রে তাহলে উত্তরটা কোনটা হবে? প্রথম অপশানটা, মানে নাইট্রোজেন। বোঝাতে পারলাম? আর কোনোগুলো করে দেখার প্রয়োজন নেই। আমি এখানে পরেরটা করেছি ঠিক, ওই কার্বন ডাইঅক্সাইড ভর এত করে দেখার প্রয়োজন নেই, কারণ আমি প্রথমে উত্তরটা পেয়ে গেছি। আমার জানতে চেয়েছিল এসটিপিতে একটা গ্যাসের 44.4 লিটার আয়তনের ভর 56 গ্রাম দেওয়া আছে। তাহলে এটা কার? এই চারটা অপশনের মধ্যে কার? আমি তো প্রথম পেয়ে গেলাম এটা নাইট্রোজেনের। তাহলে আমাদের সংকেত, তাহলে গ্যাসটির সংকেত হবে N2। ঠিক আছে, মানে এটা হলো এসটিপিতে। মনে রাখবে এই যে এসটিপিতে 22.4 লিটার যে কোনো গ্যাসের ভর হলো তার যে গ্রাম আণবিক ভর সেটাই। বুঝলো? বুঝতে পারলে? এটাই হচ্ছে ধর্ম। কিন্তু এগুলো স্টেটমেন্টগুলো মনে রাখবে। তাহলে এটা হয়ে গেল। চলো এবারে পরবর্তী অঙ্কটা কী আছে। এবার পরবর্তী যে অঙ্কটা আছে সেটা হলো যে 2 মোল অ্যামোনিয়ার ভর কত? 2 মোল অ্যামোনিয়ার ভর কত? দেখো 1 মোল অ্যামোনিয়ার, 1 মোল গ্যাস, 1 মোল যে কোনো পদার্থের ভর হলো, যে কোনো মৌল বা যৌগের তার ভর হলো কি তার, মানে যৌগের তার যে গ্রাম আণবিক ভর। আর মৌলের ক্ষেত্রে কী হবে? তার যে পারমাণবিক ভর। ঠিক আছে, 1 মোল যে কোনো পদার্থের যা ভর, গ্রাম আণবিক ভর যেটা, সেটাই হলো তার ভর। এই 1 মোলের ভর হলো সেটাই, মানে তার যেটা গ্রাম আণবিক ভর সেটাই হলো 1 মোলের ভর। ঠিক আছে, 1 মোল মানে আমরা কী জানি 6.022 × 10⁻20 সংখ্যক। বোঝা গেল? তাহলে যে অ্যামোনিয়ার যে তাহলে আমাদের প্রথম বার করতে হবে কি অ্যামোনিয়ার গ্রাম আণবিক ভরটা বার করব। তাহলে আমরা তখন বুঝতে পারবো যে 1 মোলের ভরও অত, তাহলে 2 মোলের ভরটা কত বার করে নিলে হয়ে যাবে। এটাই তো আমাদের কাজ। দেখো তাহলে অ্যামোনিয়ার আমরা গ্রাম আণবিক ভর কত জানি? 17 গ্রাম, বা বার করে রেখেছি আগে, সেইভাবে বার করবে। তাহলে 1 মোল অ্যামোনিয়ার ভর হচ্ছে 17 গ্রাম। তাহলে 2 মোল অ্যামোনিয়ার ভর কত হবে? 2 × 17 মানে 34 গ্রাম। তাহলে আমাদের উত্তরটা পেয়ে গেলাম। অপশানে কোনটা হবে? অপশান সিতে 34 আছে, সিটা উত্তর। বোঝা গেল? এইভাবে কিন্তু করতে হবে। আর এই স্টেটমেন্টগুলো, মানে এই ধর্মগুলো জানতে হবে যে 1 মোলের যে কোনো গ্যাসের ভর কত হয় কি, এগুলো কিন্তু জানতে হবে। সেটা কিন্তু তোমরা জানতে পারলে 1 মোল যে কোনো গ্যাসের 1 মোলের ভর মানে হচ্ছে তার গ্রাম আণবিক ভর। ঠিক আছে, এটাই 1 মোল, যেটাকে 1 গ্রাম অণু বলে। ব্যাস, এগুলো কিন্তু জানতে হবে। এবার চলো পরবর্তী যে অঙ্কটা আছে, যে
অতি বিদ্যাকে যেটা আছে অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলি, প্রথম যেটা আছে বলেছে মূল এককটি কোন ক্ষেত্রে ব্যবহৃত হয়, কোন ক্ষেত্রে ব্যবহৃত হয়, দেখে নাও মূল এককটি কোন ক্ষেত্রে ব্যবহৃত হয়। মূল এককটি অতি ক্ষুদ্র পদার্থের, যেমন পদার্থগুলো কী হতে পারে, অণু, পরমাণু, ইলেকট্রন, আয়ন ইত্যাদি, এই পদার্থগুলোর বা অন্যান্য যে অপপারমাণবিক যে সংখ্যা আছে সেগুলোর, সেই সব পদার্থগুলোর সংখ্যা গণনার ক্ষেত্রে ব্যবহৃত হয়। বোঝা গেল? এইটাই, এই ক্ষেত্রে ব্যবহৃত হয়, গণনার ক্ষেত্রে ব্যবহৃত হয়। আর পরবর্তী যেটা আছে দেখো প্রশ্নটা, যে 1 মোল হাইড্রোজেন পরমাণু বলতে কী বোঝো? 1 মোল হাইড্রোজেন পরমাণু, দেখে নাও, 1 মোল হাইড্রোজেন পরমাণু বলতে 6.022 × 10⁻23 হাইড্রোজেন পরমাণু বোঝায়। বোঝা গেল? 1 মোল মানে এতটি হাইড্রোজেন পরমাণু। এবারে দেখো, এবার কি বলেছে, পরবর্তী প্রশ্নটা আছে অ্যাভোগাড্রো সংখ্যার দ্বারা কী তথ্য প্রকাশিত হয়? অ্যাভোগাড্রো সংখ্যার দ্বারা, দেখে নাও, অ্যাভোগাড্রো সংখ্যার দ্বারা 1 মোল পরিমাণ যে কোনো পদার্থের মধ্যে ওই পদার্থ গঠনকারী উপাদান কণা, মানে যে কোনো একটা পদার্থ, ধরো অ্যামোনিয়া বললাম, ঠিক আছে, তাহলে অ্যাভোগাড্রো সংখ্যার দ্বারা কী বোঝায়, যে অ্যামোনিয়াটা কী কী দিয়ে তৈরি, নাইট্রোজেন আর হাইড্রোজেন দিয়ে তৈরি। তাহলে তাই বলেছে যে উপাদান পদার্থগুলি 1 মোল পরিমাণ যে কোনো পদার্থের মধ্যে ওই পদার্থ গঠনকারী উপাদান কণার সংখ্যা প্রকাশিত হয়। মানে উপাদান কণা থাকবে কতগুলি, অ্যাভোগাড্রো সংখ্যক উপাদান কণা থাকবে। বোঝা গেল? 1 মোলের অ্যাভোগাড্রো সংখ্যার মানে হলো 1 মোল পরিমাণ যে কোনো পদার্থের মধ্যে ওই পদার্থ গঠনকারী উপাদান কণাও ওই অ্যাভোগাড্রো সংখ্যা হবে। বোঝা গেল? উপাদান কণার সংখ্যা প্রকাশিত হয়, মানে উপাদান কণার সংখ্যা 1 মোল পরিমাণের সংখ্যা যায়, সেটাই হলো অ্যাভোগাড্রো সংখ্যা। ঠিক আছে, এইটাই। এবার হচ্ছে পরবর্তী যে প্রশ্ন দেখো, বলেছে একটি গ্যাসের নাম করো যার পারমাণবিক ভর ও গ্রাম আণবিক ভরের মান একই হবে। সেরকম গ্যাস হলো কি, হিলিয়াম গ্যাস। হিলিয়ামের গ্রাম পারমাণবিক ভর আর গ্রাম আণবিক ভর একই। ঠিক আছে, এবার পরবর্তী প্রশ্নটা দেখো, বলেছে ইউনিফাইড ভর এককে একটি কার্বন পরমাণুর ভর কত? ইউনিফাইড ভর এককে একটা কার্বন পরমাণুর ভর হলো 12 ইউ। ইউটা হচ্ছে স্মল ইউ, ঠিক আছে, ছোটো হাতের ইউ, স্মল ইউ, 12 ইউ, এইটাই। তারপরে কিরূপ যৌগের ক্ষেত্রে ফর্মুলা ভর কথাটি ব্যবহৃত হয়? কিরূপ যৌগ, এটা হলো আয়নীয় যৌগ। আয়নীয় যৌগের ক্ষেত্রে ফর্মুলা ভর কথাটি ব্যবহৃত হয়। পরবর্তী প্রশ্ন, যে মৌল বা যৌগের সংকেত থেকে কিভাবে গ্রাম আণবিক ভর বা গ্রাম সংকেত ভর আমরা গণনা করা হয়, যেটা একটু আগে আমরা করলাম কীভাবে করা হয়, আর সেটাই লিখছি দেখো ভাষায়। মৌল বা যৌগের সংকেতে উপস্থিত পরমাণুগুলোর পারমাণবিক ভর যোগ করে যোগফল বের করে এবং সেই যোগফলকে গ্রামে প্রকাশিত করে গ্রাম আণবিক ভর বা গ্রাম সংকেত ভর গণনা করা হয়। বোঝা গেল? যেটা আমি একটু আগে করলাম, গ্রাম আণবিক ভরগুলো বার করলাম। বোঝা গেল? গ্রাম সংকেত ভরটা কাদের ক্ষেত্রে বিচার্য হবে? সেটা হলো আয়নীয় যৌগের ক্ষেত্রে, সেটা বলবো গ্রাম আণবিক ভর কথাটা না বলে বলবো গ্রাম সংকেত ভর। ঠিক আছে, তাহলে এই ছিল প্রশ্নগুলো। এ আর বি দাগে যতগুলো 1 নম্বরের প্রশ্ন ছিল সেগুলো আমরা আলোচনা করলাম। এবারে 2 নম্বরে যে প্রশ্নগুলো আছে একবার দেখে নাও, যাদের কাছে বই নেই এই বইটা, তারা প্রশ্নটা একবার দেখে নাও। 2 নম্বরে এই প্রশ্নগুলো আছে, ঠিক আছে। এই প্রশ্নগুলোর উত্তর যদি তোমরা পেতে চাও, ঠিক আছে, তাহলে তোমরা কমেন্ট করে জানাও। তোমাদের কমেন্টের অপেক্ষায় রইলাম। তাহলে আজকের এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লেগে থাকে, তোমার যদি কিছুটা কোনো সাহায্য হয়, তাহলে একটু লাইক দিয়ে আমাদের উৎসাহ দিও, কমেন্ট করে জানাও কেমন লাগলো। আর যদি সাবস্ক্রাইব না করে থাকো, সাবস্ক্রাইবটা করে নিও, যারা নতুন তারা সাবস্ক্রাইব করে নিও। আর এই ধরনের ভিডিও আমরা আপলোড করতে থাকবো। তাহলে আজকের এই পর্যন্ত, ভালো থেকো।